ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যে যাচ্ছেন শেখ হাসিনা। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক আজ, প্রাধান্য পাবে সংস্কার প্রস্তাব ও নির্বাচন ইস্যু। সংস্কারে বেশি সময় নয়, দ্রুত নির্বাচনের রোডম্যাপ চায় গণতন্ত্র মঞ্চ। বিএনপি জামায়াতের 25 বছরের সম্পর্ক শেষ মাত্র 2 মাসে। এবং সর্বশেষ জানাবো, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে আকস্মিক বন্যা, নদীর বাঁধ ভেঙে ঝিনাইগাতিতে প্লাবিত 50 গ্রাম, চরম দুর্ভোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যে যাচ্ছেন শেখ হাসিনা। ছাত্র জনতার গণ আন্দোলনে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তী গন্তব্য মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশ হতে পারে বলে বিশ্লেষকরা ধারণা করছেন। গদিচ্যুত হওয়ার পর থেকে ভারতেই রয়েছেন তিনি। প্রশ্ন উঠেছে, লাল পাসপোর্ট বাতিল হওয়ার কারণে আর কতদিন ভারতে থাকতে পারবেন তিনি। এ কারণে বিভিন্ন গণমাধ্যমে জল্পনা উঠেছে অচিরেই ভারত ছাড়তে হবে শেখ হাসিনাকে। তবে ভারত ছেড়ে কোথায় যাবেন তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। জানা যায়, যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন। জবাবে ভারত নাকি বলেছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন। এমন খবর ঢাকা সরকারি একটি মহলকে জানানো হয়েছে। একাধিক সূত্র বাংলাদেশের একটি জাতীয় দৈনিককে এই তথ্য নিশ্চিত করেছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক আজ, প্রাধান্য পাবে সংস্কার প্রস্তাব ও নির্বাচন ইস্যু। রাষ্ট্র সংস্কার কার্যক্রম শুরুর আগে তৃতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপির সঙ্গে বৈঠকের মাধ্যমে এই দফায় আলোচনা শুরু হবে। বিএনপি নেতারা বলছেন, 2023 সালে দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরোধী রাজনৈতিক দলগুলোর সামনে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের 31 দফা প্রস্তাবনা তুলে ধরা হয়েছিল। সেখানে একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের আগে নির্বাচন কমিশন সহ কি ধরনের সংস্কার প্রয়োজন তারও বিস্তারিত ছিল। আর নির্বাচন পরবর্তী রাষ্ট্রের কি ধরনের সংস্কার করা হবে তারও বিস্তারিত ব্যাখ্যা ছিল। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সেই 31 দফা থেকে নির্বাচন পূর্ববর্তী কি ধরনের সংস্কার প্রয়োজন সেগুলো তুলে ধরা হবে। পাশাপাশি আগামী নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের মনোভাব কি তা বোঝার চেষ্টা করবে বিএনপি। এই প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ডাবলেন, রাষ্ট্র সংস্কারে কি ধরনের প্রস্তাব দেওয়া হবে তা নিয়ে দলের মধ্যে আলোচনা চলছে। তবে জনগণের ভোটের মাধ্যমে তাদের নির্বাচন সরকার প্রতিষ্ঠার বিষয়টি অবশ্যই আলোচনা থাকবে। নাম না প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক নেতা বলেন, প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনো পতিত স্বৈরাচারের সহযোগীরা রয়ে গেছে, যেটা আমাদের নেতারা বিভিন্ন সভা সমাবেশে বলে আসছেন। তাদের সরানোর বিষয়টিতে উপদেষ্টার সঙ্গে আলোচনা তুলে ধরা হবে। পাশাপাশি পোশাক শ্রমিক অসন্তোষ, দুর্গাপুজোকে কেন্দ্র করে নিরাপত্তার বিষয়টিও আলোচনা হবে। সংস্কারে বেশি সময় নয়, দ্রুত নির্বাচনের রোডম্যাপ চায় গণতন্ত্র মঞ্চ। নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য 6টি কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে 5টি সদস্যদের নাম সহ কমিশনগুলো গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জানা গেছে, কমিশনগুলো 90 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে। সেই প্রতিবেদনের সুপারিশ নিয়ে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। তারপর পরামর্শমূলক মত বিনিময় হবে। এর পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ চালিয়ে যাবে সরকার। তারই অংশ হিসেবে গণতন্ত্র মঞ্চের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। দায়িত্বশীল সূত্র বলছে, গণতন্ত্র মঞ্চ সংলাপে অংশ নিয়ে 2025 সালের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে প্রস্তাব দেবে। এই জোটটির নেতারা মনে করেন, রাষ্ট্র সংস্কারে গঠিত কমিশনগুলো দ্রুতই তাদের কার্যক্রম সম্পন্ন করতে পারবে। তবে তারা যদি সবকিছু সংস্কার করতে চায়, দেশের জনগণ তা মেনে নেবে না। তারা কেবল নির্বাচন কমিশন, নির্বাচন পদ্ধতি ও পুলিশ বাহিনী সহ যেসব কালো অধ্যায় আছে যেগুলো সংস্কার করতে পারে, কিন্তু সংবিধান সহ এর সংশ্লিষ্ট যেসব বিষয় সংস্কার প্রয়োজন তা কেবল জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে সংসদে পাশ করতে হবে। সেজন্য অবাধ, সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে প্রধান উপদেষ্টার কাছে বিভিন্ন প্রস্তাব তুলে ধরার কথা রয়েছে গণতন্ত্র মঞ্চের। গণতন্ত্র মঞ্চের একাধিক নেতা জানান, বর্তমান অন্তর্বর্তী সরকার সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারছে না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে, জনগণের জানমালের নিরাপত্তা নেই, জাস্টিস বন্ধ করতে পারেনি। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান অস্থিরতা লেগেই আছে, প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় বিশৃঙ্খলা, প্রশাসনিক কার্যক্রম চলছে কচ্ছপ গতিতে, মাঠ প্রশাসনে অস্থিরতা। অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যা প্রত্যাশা ছিল তা পূরণ করতে ব্যর্থ হয়েছে। এ প্রসঙ্গে বিপ্লবী গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, রাষ্ট্র সংস্কারে গঠিত কমিশনগুলো নির্বাচন পদ্ধতি
নির্বাচন কমিশন ও প্রশাসন সংস্কার করে ঢেলে সাজাতে পারে। কিছু কিছু সংস্কার আছে, তারা সুপারিশ করলে নির্বাহী আদেশে বাস্তবায়ন হতে পারে। এসব কাজ শেষ করতে 2 বছরের বেশি সময় লাগার কথা নয়। তাই 2025 সালের মধ্যে জাতীয় নির্বাচনের রেডম্যাপ ঘোষণা এবং নির্বাচন করে নতুন জনপ্রতিনিধি সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলে সরকার প্রশংসিত হবে। তিনি বলেন, শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে গণতন্ত্র মঞ্চের নেতারা সংলাপে বসবে। আমরা সরকারের কথা শুনবো, আমাদের কথাও সরকারকে জানাবো। এ সময় নির্বাচনের রোডম্যাপের বিষয়টি তুলে ধরা হবে। বিএনপি জামায়াতের 25 বছরের সম্পর্ক শেষ মাত্র 2 মাসে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর দীর্ঘ 25 বছরের রাজনৈতিক মিত্র জামায়াত বিএনপির মধ্যে হঠাৎ বেড়েছে দূরত্ব। মাত্র 2 মাসের মধ্যে এই দূরত্ব এখন দূর থেকে আঁচ করতে পারছে সাধারণ মানুষ। দুই দলের শীর্ষ নেতাদের বক্তব্য ও কথাবার্তায়ও তা স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। অন্তর্বর্তী সরকারকে নির্বাচন আয়োজনের সময় দেওয়া নিয়ে আগস্টের মাঝামাঝি বিএনপি ও জামায়াতে পরস্পর বিরোধী বক্তব্যের মাধ্যমে এই দূরত্ব রেখা স্পষ্ট হয়। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ যখন প্রতিপক্ষ ছিল তখন বিএনপি ও জামায়াতের মধ্যে জোট ছিল। আদর্শিক দ্বন্দ্ব থাকলেও টিকে থাকার প্রশ্নে ভোট ও আন্দোলনের জোট গঠনে দুই দলের কেউই আপত্তি করেনি। কিন্তু বর্তমানে মাঠের রাজনীতিতে আওয়ামী লীগ না থাকা উদ্ভূত পরিস্থিতিতে ভিন্ন সমীকরণে বিদ্যমান মত পার্থক্য সৃষ্টি হওয়া অস্বাভাবিক কিছু নয়। যেভাবে শুরু, গত 3রা সেপ্টেম্বর জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন না বলে ঘোষণা দেন। সেই বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখায় বিএনপি। দলটির শীর্ষ নেতা থেকে শুরু করে মাঠ পর্যায়ের নেতারা এ নিয়ে কথা বলেন। অনেকে জামায়াত নেতার এই বক্তব্যের মধ্যে তলে তলে সমঝোতার গন্ধ খুঁজে পান। অবশ্য জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার পরে গণমাধ্যমকে বলেন, এই ধরনের প্রতিক্রিয়া থাকলেও বিএনপির সঙ্গে জামায়াতের বোঝাপড়ার কোনো সংকট নেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, জামায়াত অন্য রাজনৈতিক দলের মতো একটা দল। বিএনপির সঙ্গে জামায়াতের বিরোধের প্রশ্ন আসবে কেন? এর আগে 28 আগস্ট সাংবাদিকদের সঙ্গে পৃথক এক অনুষ্ঠানে জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই। বন্ধুত্বপূর্ণ সহযোগী দেশ আমাদের খুবই প্রয়োজন। প্রতিবেশী বদলানো যায় না, আপনারা বদলানোর চিন্তা করেন কেন? তার এই বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া দেখায় বিএনপি। গত 8 সেপ্টেম্বর সাতক্ষীরায় বিএনপি আয়োজিত সমাবেশে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গত কয়েকদিন ধরে দেখছি কিছু রাজনৈতিক দল একটি প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে। সে কারণে তারা বিভ্রান্তিকর কথাবার্তা বলছে। এ ব্যাপারে আমাদের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের এসব বক্তব্যের জবাব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও। একাধিক অনুষ্ঠানে তিনি বলেন, একটি দল ফ্যাসিবাদের পক্ষে কথা বলছে, তাদের মনোবাসনা কি সেটা জনগণ বুঝতে পারছে। তারা সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে। বিশ্লেষকরা বলছেন, জনভিত্তি এবং সাংগঠনিক শক্তির দিক থেকে আওয়ামী লীগের অনুপস্থিতি বা আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের রাজনীতিতে বিএনপির কোনো বিকল্প নেই। তাই 5 আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের পর অনিবার্যভাবে রাষ্ট্র ক্ষমতায় থাকার কথা বিএনপির। সেক্ষেত্রে প্রয়োজন দ্রুত একটা নির্বাচন। কিন্তু দায়িত্ব নেওয়ার পর গত 8 আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের ব্যাপারে স্পষ্ট কোনো বার্তা দেননি। এতে করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন অসন্তোষ প্রকাশ করেন। ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চলে বন্যার সময় দেওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওই বক্তব্যের সমালোচনা করে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, এখনো শত শত মানুষ হাসপাতালে বিছানায় কাটাচ্ছে, রক্তের দাগ মোছেনি, বন্যায় দেশ আক্রান্ত। এই সময় কেউ নির্বাচন জিকির তুলতে জাতিতা গ্রহণ করবে না। এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই সময় তিনি বলেন, যাদের জনসমর্থন নেই তারা এ ধরনের চিন্তা ভাবনা করে। আমি কোনো দলের নাম বলছি না। যাদের ভোটে জয়ের সামর্থ্য নেই তারা নির্বাচনের বিরুদ্ধে। এমন বক্তব্যের প্রতিক্রিয়া জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার গণমাধ্যমকে বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বিভিন্ন সংশোধন ও সংস্কারে মিনিমাম একটা সময় লাগবে। সেজন্য অন্তর্বর্তী সরকারকে একটা যৌক্তিক সময় দেওয়ার কথা বলেছেন জামায়াত। সূত্রগুলো বলছে, জামায়াত বিএনপির বিরোধের আরেকটি কারণ হচ্ছে ক্ষমতার পট পরিবর্তনের পর প্রশাসন, পুলিশ ও বিশ্ববিদ্যালয় সহ যেসব জায়গা থেকে আওয়ামী লীগ সমর্থিতদের সরিয়ে দেওয়া হয়েছে সেসব জায়গায় নিজস্ব লোকের পদায়ন। উভয় দল চেয়েছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় তাদের লোক থাকুক। এ নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে এক ধরনের স্নায়ুযুদ্ধ শুরু হয়। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ নিয়ে এ জটিলতা বিরাট আকার ধারণ করে। বিএনপিপন্থী শিক্ষক অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলামকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হচ্ছে, এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। একটা দলের কেন্দ্রীয় নেতাকে ভিসি নিয়োগের বিষয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনা হয়। পরে তাকে নিয়োগ না দিয়ে অধ্যাপক নিয়াজ আহমেদ খানকে উপাচার্য নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। বিএনপির পক্ষ থেকে অভিযোগ ওঠে, অধ্যাপক নিয়াজ আহমেদ খান জামায়াত সমর্থিত হওয়ায় ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন। নিয়োগ পাওয়ার পর শিবির বেষ্টিত থাকায় বিএনপি সমর্থিত অনেককে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করতে দেখা যায়। পরে অবশ্য 12 সেপ্টেম্বর অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলামকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দিয়ে সমালোচকদের মুখ বন্ধ করা হয়। এছাড়া 71 মানবতা
বিরোধী অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত জামায়াতে ইসলামের সাবেক আমির গোলাম আজমের ছেলে আব্দুল্লাহিল এছাড়া ৭১ মানবতা বিরোধী অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত জামায়াতে ইসলামের সাবেক আমির গোলাম আজমের ছেলে আব্দুল্লাহিল আমান আজমি গত ৩রা সেপ্টেম্বর জাতীয় সংগীত পরিবর্তনের দাবি তুললে বিএনপি সমর্থকদের অনেকেই এর কড়া সমালোচনা করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সাক্ষাৎকারে বলেন, যেসব ব্যক্তি বা দল স্বাধীনতায় বিশ্বাস করে না তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। বিএনপিকে পাশ কাটিয়ে আলাদা জোট গঠনের উদ্যোগ জানা গেছে। আওয়ামী লীগ সরকার পতনের সঙ্গে সঙ্গে ইসলামীয় সমমনা দলগুলো নিয়ে একটি বৃহত্তর জোট গঠনের জামায়াতের উদ্যোগ ভালো চোখে দেখছে না বিএনপি। সরকার পতনের মাত্র ১২ দিনের মাথায় গত ১৮ আগস্ট জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান কওমি মাদ্রাসা ভিত্তিক কয়েকটি ইসলামী দলের সঙ্গে বৈঠক করেন। এতদিন মতের ভিন্নতা থাকলেও এই প্রথম ইসলামী দলগুলো এক টেবিলে বসে। জানা গেছে ঐক্যমত্যে পৌঁছাতে পারলে জোটবদ্ধভাবে নির্বাচন করবে তারা। বিশ্লেষকরা বলছেন, ইসলামী দলগুলোর সঙ্গে জামায়াতের এই ঐক্যের বিষয়টি দুই দলের মধ্যে টানাপোড়েনের অন্যতম কারণ। আওয়ামী লীগ মাঠে থাকা অবস্থায় যারা বিএনপি ভোট ব্যাংক ছিল সেখানে হাত দিয়েছে জামায়াত ইসলামীর আমির। ইসলামী দলগুলোর সঙ্গে জামায়াত ঐক্য হলে বিএনপির ভোটের হিসাব পাল্টে যেতে পারে। এ প্রসঙ্গে জানতে চাইলে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, দু একটা বিষয় নিয়ে বিএনপির সঙ্গে জামায়াতের ভিন্নমত থাকলেও আমরা মনে করি তাদের সঙ্গে আমাদের কোনো দূরত্ব নেই। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনীতির মাঠে অনেক কথা হয়, অনেকে অনেক কথা বলে, এগুলো নিয়ে পড়ে থাকলে রাজনীতি হয় না। আমরা আমাদের মতো করে রাজনীতি করছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।